ছোঁয়ার প্রেগনেন্সির খবর শুনে কেউ খুশি না, সকলের মুখ ভারী। শুধু ছোঁয়ার ঠোঁটের কোণা থেকেই হাসি সরছে না। বাড়িতে গোল বৈঠক বসেছে। ছোঁয়া আপাতত তার রুমে। তাকে সাবিনা বেগম ঘুমাতে বলে চলে এসেছে। ডাক্তার সাদিকে প্রেগনেন্সির কনফার্ম জানানোর পর থেকেই সাদির চোখে মুখে গম্ভীর একটা ভাব চলে এসেছে। এমনিতেই সবসময় গম্ভীর ভাব সাদির মুখখানায় বোঝাই থাকলেও আজকে মুখখানা অন্যরকম। রেগে আছে নাকি খুশি ঠিক বোঝা যাচ্ছে না, কেউ বুঝতেও চাইছে না। সেলিম একটু পরপরই কটমট চোখে তাকাচ্ছে সাদির দিকে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বড্ড বেয়াদব ছেলেটা। নাজমা বেগমও হতাশ হয়েছে। তার মেয়েটা কখনো নিজে হাতে খেতে পারে না ঠিকঠাক। সে কি করে বাচ্চা সামলাবে, কি করে প্রেগনেন্সির এই কঠিন লড়াই লড়বে। সাজ্জাদ ছেলের মুখ পানে তাকিয়ে বলে ওঠে, বাড়িতে নতুন অতিথি আসছে, আমাদের উচিত তাকে সদরে গ্রহণ করা। এতে মুখ গোমড়া করে থাকার মতো কিছু হয়নি। সাজ্জাদের এই কথায় তেতে ওঠে সেলিম। সে বসা থেকে দাঁড়িয়ে যায়। আমার মেয়েটার বয়স খেয়াল নেই তোমার ভাইয়া? বাচ্চা সামলানোর মতো বয়স হয়েছে ওর। তোমার ছেলে সব কিছুতেই বাড়াবাড়ি করবে। সাবিনার কপালে ভাঁজ পড়ে। এখানে তার ছেলের দোষ খুঁজে পাচ্ছে না তিনি। ছোট ভাই, সাধু কি করেছে এখানে? ছোঁয়াকে চিনেন না আপনি? সব সময় সাধুর ওপরেই কেন তোমার এত রাগ? কেন আমার ছেলেকে কথা শোনাও তুমি? সেলিম আজকে আর চুপ থাকে না। তিনি আঙুল তুলে বলে ওঠে, আরও 10 বছর আগে তোমার ছেলে ছোঁয়াকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে আমাকে। আরও আগে থেকে এসে বিয়ে করার পরিকল্পনা করে রেখেছে। সকলেই থমকে যায়। এই বিষয়ে কারোরই ধারণা ছিল না। কেউ এতটুকুও আন্দাজ করতে পারেনি যে সাদি ছোঁয়াকে ভালোবাসত। কারণ সাদি সারাক্ষণই ছোঁয়াকে এড়িয়ে চলতো। সাদি দীর্ঘশ্বাস ফেলে। ভালোবেসেছি তাই আপনাকে বলেছিলাম, গোটা দুনিয়া খুঁজে দেখো, আমার মতো তোমার মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। তোমার আধপাগল মেয়েকে ভালোবেসে আগলে রাখতে কোনো পুরুষই পারতো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। সেলিমের মুখ বন্ধ হয়ে যায়। সত্যি সাদি তার মেয়েকে খুব ভালোবাসে, সেটা সে জানে। বলা বাহুল্য সেলিমও মনে মনে সাদিকে বেশ পছন্দ করে, কিন্তু সে স্বীকার করতে নারাজ। সিমি বলে, তোমরা এভাবে কেন বসে আছো, কেন টেনশন করছো? ছোঁয়াকে দেখো, সে কতটা খুশি। আমাদের মুখ গোমড়া দেখে ছোঁয়া ডিপ্রেশনে চলে যাবে। সাদি দাঁড়িয়ে যায়। তোমার বোনের ডিপ্রেশনে চলে যাওয়াই উচিত। আজ তো পাগল একটা, জানটা জ্বালিয়ে খেলো আমার, বলেই সাদি চলে যায়। সিমি মুখ টিপে হাসে। এদের খুনসুটি দেখতে বেশ ভালো লাগে সিমির। সাজ্জাদ উঠে দাঁড়ায়, সেলিমের মুখামুখি দাঁড়ায়। ভাই, সব ভুলে যা, তুই নানা হতে যাচ্ছিস আর আমি দাদা। সেলিব্রেট করি। পরি দাদু ভাইয়ের ভাই আসবে, মিষ্টির বন্যা বইয়ে দিতে হবে না? সেলিম আর মুখ ভার করে থাকতে পারে না। হেসে জড়িয়ে ধরে সাজ্জাদকে। এতপর দুই ভাই বেরিয়ে যায় মিষ্টি কিনতে। সাদি রুমে ঢুকে দেখে অশান্ত রানী শান্ত হয়ে ঘুমাচ্ছে। এক পলক ঘুমন্ত রানীকে দেখে ওয়াশরুমে ঢুকে যায় সাদি। মনে করার চেষ্টা করতে থাকে। সাদি তো ঠিকঠাকই ছোঁয়াকে ওষুধ দিত, ছোঁয়া খেয়েও নিত। তাহলে কিভাবে কি হলো? নাকি ছোঁয়া খেত না, ফেলে দিয়ে সাদিকে মিথ্যা বলতো? চোয়াল শক্ত করে ফেলে সাদি। ইচ্ছে করছে ঠাটি একটা চড় বসিয়ে দিতে ছোঁয়ার তুলতুলে নরম গালে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখতে পায় ছোঁয়া খাটের ওপর গোল হয়ে বসে আছে, চোখে এখনো ঘুম জড়ানো। বিরক্তির মাত্রা বেড়ে যায় সাদির। ঘুম শেষ হয়নি, তবু উঠে বসে থাকতে হবে। সাদি দৃষ্টি সরিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সময় নিয়ে নিজেকে দেখতে থাকে। বাঁ হাতে চুল চালিয়ে চুলগুলো পরিপাটি করার চেষ্টা চালায়। ছোঁয়া তাকিয়ে আছে সাদির মুখ পানে। বেশ বুঝতে পারছে সাদি রেগে আছে। রাগ ভাঙাতেই মূলত ঘুমকে বিদায় জানিয়ে এভাবে বসেছে। আপনি কি রেগে আছেন আমার ওপর? মাথা নিচু করে নরম গলায় শুধায় ছোঁয়া। সাদি জবাব দেয় না, তাকায় না পর্যন্ত। নিজের মতো পারফিউম লাগাতে থাকে, ড্রেসিং টেবিল গোছাতে থাকে। সাদির থেকে এমন ইগনোর পেয়ে ছোঁয়া কান্না পায়। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়, কিন্তু পারে না। আপনি এতটা অখুশি হলে আমি অ্যাবর্শন করাতেও রাজি। বুক কেঁপে ওঠে সাদির, হাত থেমে যায়। হাতে থাকা পারফিউমের বোতল ঠাস করে রেখে পেছন ঘুরে তাকায় ছোঁয়ার দিকে। বড় বড় পা ফেলে এগিয়ে যায়, বসে পড়ে ছোঁয়ার পাশে। বয়স কত তোমার?
প্রেগনেন্সির মানে জানো? মুখের কথায় বাচ্চা হয়ে যাবে। নিজে যেটা ভালো মনে করো সেটাই ভালো, বাকিরা ভুল। ছোঁয়া তুমি বুঝতে পারো না কিছু? সারাক্ষণ বান্দরামি ছাড়া আর কিছু পারো তুমি? বেশ ঝাঁঝালো গলায় বলে সাদি। ছোঁয়ার কান্নার সুর বেড়ে যায়। সে সাদির কাঁধে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকে। ব্যাস, সাদির রাগ গলে পানি হয়ে যায়। দুই হাতে আগলে নেয় ছোঁয়াকে, মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আপনি আমার পাশে থাকলে আমি সব পারবো। আমায় শুধু একটু ভালোবাসবেন আর সাহস দিবেন, তাহলেই হলো। ফস করে শ্বাস ফেলে সাদি। ছোঁয়াকে সোজা করে বসিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। আমার কথার অবাধ্য হলে মেরে হাত পা ভেঙে নদীতে ফেলে আসবো, বলে দিলাম আমি। সামিরের সাথে ঐশীর বিয়ে দিতে রাজি হয়েছেন আতোয়ার হোসেন। সামিরকে তার কোনো কালেই পছন্দ ছিল না, তবে সাদিকে পছন্দ। গম্ভীর রাগী প্রাপ্তমনস্ক সাদিকে তার প্রচুর ভালো লাগে। ইচ্ছে ছিল তার মেয়ের জন্য প্রস্তাব দেওয়ার, কিন্তু তার আগে খবর পেয়েছে সাদির বিয়ের, তাই আর তার আশাটা পূরণ হলো না। গোল বৈঠক বসেছিল সাদি, সামির এবং আতোয়ার। আতোয়ার যখন বলেছে ঠিক আছে আমার মেয়ে ভালো থাকলেই ভালো, সামির একটা চিল্লানি দিয়ে দাঁড়িয়ে যায়। এক লাফে আতোয়ারের পাশে এসে বসে এবং জাপটে জড়িয়ে ধরে, গালে চুমু খেয়ে নেয়। আতোয়ার চোখ বড় বড় করে ফেলে। শ্বশুরমশাই, লাভ ইউ। 2024 সালে আপনাকে নানা বানিয়ে ফেলবো। আপনার মেয়েকে কখনোই খালি পেটে রাখবো না। প্রতি বছর একটা করে বাচ্চা গিফট করব। কথা দিলাম। আতোয়ার শুকনো ঢোক গিলে সামিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কটমট চোখে তাকায় সামিরের দিকে। অসভ্য একটা, বলেই তিনি চলে যায়। সামির গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। আশ্চর্য, অসভ্য কেন কইল? আমি তো সত্যি কথাই কইলাম। সাদি ঠোঁট টিপে হাসে। সত্যি কথার ভাত নাই জানিস না? সামির দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তাই তো সত্যি কয় না। আর বলিসও না, তুই সত্যি বললে দুনিয়ার মিথ্যা শব্দটাই উঠে যাবে। সামির মুখ বাঁকায়। বাজে বকিস না, ঐশীকে আনার ব্যবস্থা কর। বিয়ে ঠিক হলো, একটা চুমু খাবো না? শালা তোর কপালে বউ নাই। অভিশাপ দিবি না সাদি চাচা। একটাই জীবন, এক জীবনে বিয়ে ছাড়া চাওয়ার আর কিছুই নাই। জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিয়ে করা আর বাচ্চা দেওয়া। আমি সরকার হলে স্লোগান দিতাম, বিয়ে 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 চাই, বিয়ে ছাড়া উপায় নাই। বিয়ে করব, থাকবো পাশে, বাচ্চা দিব মাসে মাসে। সাদি হাততালি দেয়। বাহ বাহ বাহ, কপাল করে বউ আর বন্ধু পেয়েছিলাম। সাদি নিজের শার্টের কলার ঠিক করে একটু ভাব নিয়ে বলে, গর্ভে তুই গর্ভবতী হচ্ছিস, স্বীকার করো। সাদি নিজের পায়ের জুতো খুলে, গর্ভবতী তোকে বানাবো এখন। সামির এক লাফে সোফার অন্য পাশে চলে যায়। সালা দূরে যা, আমার ভার্জিনিটির দিকে হাত বাড়াবি না তুই। বমি করতে করতে অস্থির ছোঁয়া, গলা দিয়ে রক্ত আসার উপক্রম। পেট ব্যথা করছে, সাথে মাথা ব্যথা। কিছুই খেতে পারছে না, পেটে ক্ষুধা। অসহ্য লাগছে ছোঁয়ার, কান্না করে ফেলে সে। সাবিনা বেগম চিন্তিত ভঙ্গিতে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সিমি এক বাটি ঝাল ঝাল স্যুপ বানিয়ে এনেছে, যাতে একটু খেতে পারে। ছোঁয়া তাকিয়ে ওয়াক করে ওঠে। সিমির রাগ হয়। ঢং করিস না ছোঁয়া, এভাবে চলে নাকি? একটু খেতেই হবে। ছোঁয়ার চোখের কোণে পানি জমেছে। চোখ বন্ধ করতেই দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে পানি। বাচ্চা দুনিয়াতে আনতে এতটা কষ্ট হয়? আমি আর কখনোই আম্মুর সাথে বাজে বিহেভিয়ার করব না, আর আমার কুদ্দুসকেও কখনো বকবো না। সিমিও সুপের বাটি রেখে ছোঁয়াকে তুলে বসায়। একটু শক্ত হ, এখনো অনেক দিন বাকি। এখনই তোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, পরে কি হবে? ছোঁয়া মাথা নিচু করে ফেলে। আমি শক্তই তো আপু, একাই খেতে পারবো, দাও। সুপের বাটি নিয়ে ছোঁয়া একাই খেতে থাকে। বেশ কষ্ট হচ্ছে খেতে, গা গুলিয়ে উঠছে আবার, তবুও কষ্ট করে খাচ্ছে। অনেকটা খাওয়ার পরে ছোঁয়া অস্থির হয়ে ওঠে। এবার আর পেটে ঢুকছে না, পেট থেকে বেরিয়ে আসতে চাইছে। তখনই সাদি একটা তেঁতুলের আচার ধরে ছোঁয়ার মুখের সামনে। ছোঁয়া তাকায় সাদির মুখ পানে। সাদি খেতে ইশারা করে। ছোঁয়া খেতে নেয়। আচার খেয়ে বমির ভাব চলে যায় ছোঁয়ার। সাদিকে দেখে সাবিনা বেগম নিঃশব্দে চলে যায়। সিমিও সুপের বাটি নিয়ে বেরিয়ে যায় ওদের প্রাইভেসি দিয়ে। ওরা বেরিয়ে যেতেই ছোঁয়া গাল ফুলিয়ে বলে ওঠে, বউ নতুন নতুন প্রেগনেন্ট হলে গিফট দিতে হয় জানেন না? আনরোম্যান্টিক একটা।
সাদি ফ্লোরে হাঁটু মুড়ে বসে পড়ে। পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ছোঁয়ার সামনে মেলে ধরে। ভেতরে চিকচিক করছে ডায়মন্ডের রিং। ছোঁয়ার চোখ দুটো বড় বড় হয়ে যায়। এটা কি? সাদি আংটিটা তুলে ছোঁয়ার আঙুলে পরিয়ে দিতে দিতে জবাব দেয়, আমার অমূল্য রতনের জন্য সামান্য ডায়মন্ডের রিং। ছোঁয়া হেসে ফেলে। সাদির গলা জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ জামাই, একটা চুমু দিন। সাদি ছোঁয়ার কপালে চুমু খেয়ে জবাব দেয়, লাভ ইউ টু বউ।